ত্রিকোণমিতিক অনুপাত। কারো কারো কাছে নামটা শুনতেই কতটা কঠিন শোনায়। তারপর একটু পৃষ্ঠা উল্টালে সাইন, ট্যান, কস, আবার থিটা, বিটা, আলফা, গামা, ও মা, এইগুলো আবার কি জিনিস? তো ত্রিকোণমিতির ফার্স্ট ইমপ্রেশনে আমাদের কারো কারো রিয়াকশন কিছুটা এমনই হয়। তবে ত্রিকোণমিতি তোমাদের কাছে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু না। তো আজকের এই ভিডিওতে খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাত চলো দেখে শিখি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ত্রিকোণমিতির সাথে পরিচয় করিয়ে দেব এবং এই মহাশয়কে নিয়ে তোমাদের মনের ভয় দূর করব। তো আমার সাথে থেকো শেষ পর্যন্ত, আর দেখোই না তোমাদের মনের ভয় দূর হয় কিনা। তো চলো শুরু করি এর নাম দিয়ে, ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমরা প্রথমে ত্রিকোণমিতিকে জেনে নিই। ত্রিকোণমিতি এখানে দুটো শব্দ, ত্রিকোণ, মিতি। ত্রিকোণ বলতে আমরা অবশ্যই ত্রিভুজকে বুঝি, কারণ তিনটি কোণ, অর্থাৎ তিনটি বাহু, তিনটি কোণ। তাহলে ত্রিকোণমিতির ত্রিকোণটা জেনে নিলাম। এখন জানি মিতিকে। মিতি অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির অর্থ কি দাঁড়াচ্ছে? তিন কোণের পরিমাপ। তবে ত্রিকোণমিতি শুধুমাত্র তিন কোণের পরিমাপেই সীমাবদ্ধ নয়। সেটা আমরা আমাদের এই ত্রিকোণমিতির যাত্রায় আস্তে আস্তে জানতে পারব। তাহলে ত্রিকোণমিতির সাথে আমাদের প্রাথমিক পরিচয় হলো। এবারে আসি অনুপাতে। যেহেতু আমাদের অধ্যায়টার নাম ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি তো আমরা জানলাম, এবারে অনুপাত জানি। অনুপাত মনে আছে তোমাদের? সেই 6-7 থাকতে পড়েছিলাম। তবু আবারও বলি, অনুপাত কি? অনুপাত হচ্ছে দুই বা তার অধিক জিনিসের তুলনা, অবশ্যই সংখ্যায় তুলনা। ধরো তোমরা ক্লাসে 20 জন শিক্ষার্থী। এখন তোমাদের কম্পিউটার ক্লাস হবে। স্কুলে কম্পিউটার আছে 30টা। তাহলে নিশ্চয়ই 3টা কম্পিউটার 2 জন ব্যবহার করতে পারবে। এখন এটাকে আমরা অনুপাতে প্রকাশ করি। 20 জন শিক্ষার্থী অনুপাত 30টি কম্পিউটার। 20 অনুপাত 30। এখন 20 এবং 30কে আমরা 10 দিয়ে ভাগ করি। ভাগ করে আমরা পাই 2 অনুপাত 3, অর্থাৎ 2 জন শিক্ষার্থী অনুপাত 3টি কম্পিউটার। এই অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হয় 30/20। 10 দিয়ে যদি আমরা উপর নিচে কাটি তাহলে 3/2। তো এই হলো ভগ্নাংশ এবং অনুপাত। আমরা যেহেতু ত্রিকোণমিতির একদম প্রাথমিক পর্যায়ে আছি, সেহেতু আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। অন্যান্য ত্রিভুজে ত্রিকোণমিতির ব্যবহার একটু কঠিন, সেটা আমরা বড় হলে শিখতে পারবো। এখন ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়ার আগে আমরা একটু সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি। সমকোণী ত্রিভুজে অবশ্যই একটা 90 ডিগ্রি কোণ থাকে এবং এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু, এটাকে আমরা অতিভুজ বলি এবং এই বাহুর নাম সবসময় নির্দিষ্ট থাকে। তবে বাকি যে দুটো বাহু, তাদের নামগুলো নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি 90 ডিগ্রি, এবং এটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে তাদের মান আমরা জানি না। এই দুটো অজানা কোণের নামকরণ আমরা এখনো করিনি। শুরুতে আমি তোমাদের আলফা, বিটা, গামা ইত্যাদি নিয়ে বলছিলাম, মনে আছে? এগুলো আসলে কিছুই না, শুধুমাত্র গ্রিক বর্ণমালা। এগুলো আমরা ত্রিকোণমিতি নিয়ে কাজ করার সময় অজানা কোণগুলোকে শুধুমাত্র নামকরণ করতে ব্যবহার করব, ব্যাস, আর কিছুই না। চলো এবারে এই অজানা কোণগুলোর নাম দেই। কোণ সি এর নাম আমরা আলফা দেই এবং কোণ এ কে নাম দেই বিটা। তাহলে আমাদের কোণ সি এর নাম আলফা এবং কোণ এ এর নাম বিটা। তাহলে তখন যে বলছিলাম অতিভুজ ছাড়া বাকি দুটো বাহুর নাম নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। তাহলে চলো প্রথমে কোণ সি অর্থাৎ কোণ আলফা এর সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের বাহু দুটোর নাম দেখি কি কি হয়। এই কোণের বিপরীতে কোন বাহুটা রয়েছে? এবি বাহু, অর্থাৎ এবি বাহু হচ্ছে বিপরীত বাহু, ইংরেজিতে অপোজিট সাইড, বা আমরা লম্ব বলতে পারি। এরপর এই আলফা কোণের সাথে অতিভুজ ছাড়া কোন বাহু সংযুক্ত অবস্থায় আছে? বিসি বাহু, অর্থাৎ বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু, বা ইংরেজিতে অ্যাডজাসেন্ট, বা আমরা ভূমি বলে থাকি। এবং এই সন্নিহিত এর অন্যান্য বাংলা হচ্ছে সংলগ্ন, পাশাপাশি থাকা, এমন কিছু। তাহলে আলফা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এবি বাহু এবং সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে বিসি বাহু। এখন চলো বিটা কোণের সাপেক্ষে
বাহু দুটোর নাম কি কি হয় সেটা দেখি। বিটা কোণের বিপরীতে কোন বাহু আছে? বিসি বাহু, অর্থাৎ বিসি বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে অতিভুজ ছাড়াও বিটা কোণের সাথে সংযুক্ত বাহু কোনটা? এবি বাহু, অর্থাৎ এবি বাহু হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অতিভুজ ছাড়া বাকি দুটো বাহুর নাম নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। ভিন্ন কোণের কাছে বাহু দুটোর নাম ভিন্ন ভিন্ন। যেমন বিটা এর কাছে এবি কে মনে হয় ভূমি বা সন্নিহিত বাহু, আবার এই একই এবি বাহুকে আলফা এর কাছে মনে হয় লম্ব বা বিপরীত বাহু। তো এই ছিল ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম নিয়ে আলোচনা। আমরা তখন কি কি জানতে পারলাম? ত্রিকোণমিতির প্রাথমিক পরিচয়টা জানতে পারলাম, অনুপাত কি ছিল সেটা আবারও জানতে পারলাম। তাহলে এখন আমাদের কি জানার পালা? ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমাদের মেইন টপিক। তাহলে চলো এখন আমরা জেনে নিই ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, অতিভুজ, ভূমি এবং লম্ব। তো আমরা প্রথমে এই তিনটি বাহু থেকে দুটো দুটো করে বাহু নিয়ে তিনটি সেট তৈরি করি। প্রথমে চলো নেই লম্ব এবং অতিভুজকে, এরপর লম্ব এবং ভূমিকে, তারপর ভূমি এবং অতিভুজকে। এখন আমাদের প্রথম জোড়া লম্ব এবং অতিভুজকে নিয়ে অনুপাত তৈরি করি। চলো লম্ব অনুপাত অতিভুজ, এই অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, লম্ব ভাগ অতিভুজ। এই একই রকমভাবে বাকি দুই জোড়া বাহুকে নিয়েও অনুপাত তৈরি করি এবং ভগ্নাংশ আকারে প্রকাশ করি। তাহলে এখানে আমরা তিনটি অনুপাত পেয়েছি এবং এই তিনটি অনুপাত ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল এলিমেন্টগুলোর মধ্যে অন্যতম। এবং ত্রিকোণমিতির যে ক্রিয়েটর উনি এই অনুপাতগুলো তৈরি করার পর ভাবলেন এদের একটা একটা করে নাম দেওয়া যাক, তাহলে সহজে অনুপাতগুলো মনেও রাখা যাবে, আবার হিসাব নিকাশে ব্যবহার করতে সুবিধাও হবে। তো এভাবে আমাদের প্রথম যে অনুপাত অর্থাৎ লম্ব অনুপাত অতিভুজ, এই অনুপাতের নাম তিনি রাখলেন সাইন। দ্বিতীয় যে অনুপাত অর্থাৎ লম্ব অনুপাত ভূমি, এর নাম দিলেন ট্যানজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে ট্যান বলি। এরপর তৃতীয় যে অনুপাত অর্থাৎ ভূমি অনুপাত অতিভুজ, এর নাম দিলেন কোসাইন, যেটা আমরা সংক্ষেপে শুধু কস বলি। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে এই সাইন, ট্যান এবং কস এরা শুধুমাত্র ত্রিকোণমিতির একদম বেসিক এবং ফান্ডামেন্টাল তিনটি অনুপাতের নাম। সুতরাং এই সাইন, ট্যান এবং কস এরা হচ্ছে ত্রিকোণমিতির একদম প্রাথমিক অনুপাত। আবার এদের তিনজনের প্রত্যেকটির বিপরীত অনুপাত রয়েছে। যেমন সাইন অনুপাত অর্থাৎ লম্ব অনুপাত অতিভুজ, এর বিপরীত অনুপাত হবে অতিভুজ অনুপাত লম্ব, এবং এই বিপরীত অনুপাতের নাম দেওয়া হলো কোসেক্যান্ট, অর্থাৎ সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক্যান্ট, যাকে সংক্ষেপে কোসেক বলি। একইভাবে ট্যানজেন্ট বা ট্যান এর বিপরীত অনুপাত হচ্ছে কট্যানজেন্ট বা সংক্ষেপে কট বলি, এবং কোসাইন বা কস এর বিপরীত অনুপাত হচ্ছে সেকেন্ড বা সংক্ষেপে সেক। তো এই হলো তোমাদের ত্রিকোণমিতির প্রাথমিক তিনটি অনুপাত এবং এদের বিপরীত অনুপাতগুলো নিয়ে সর্বমোট 6টি অনুপাত। তাহলে দেখলে ত্রিকোণমিতিক অনুপাত বোঝাটা কতটা সহজ। যদিও আমরা এখনো সাইন, ট্যান, কস এসব নিয়ে হিসাব নিকাশ শুরু করিনি, তবে ট্রাস্ট মি ত্রিকোণমিতি সহজ। তাহলে তোমাদের ত্রিকোণমিতির ফার্স্ট ইমপ্রেশনের যে ভয় সেটা কি দূর হয়েছে? তোমাদের যদি ত্রিকোণমিতির প্রাথমিক পরিচয় নিয়ে আরও কিছু জানার ইচ্ছে থাকে তবে এই ভিডিওতে কমেন্ট করতে পারো বা আমার ফেসবুক পেজে ট্যাগ করে রাখতে পারো। এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব এসব করে রাখো। আমি তোমাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা ত্রিকোণমিতি নিয়ে আরও গভীর আলোচনা করব। সি ইয়া।